একটা পেশেন্ট রিসিভ করতেছেন, অল্প সময় আপনার হাতে, খুব বেশি তার এক্সামিনেশন করার দরকার নাই, আপনি শুধু পিছন থেকে তার ব্যাগটা অস্টার্ট করেন, অস্টার্ট করলে আপনি অনেক কিছু শিখে যাবেন। এই যে এমআরসি পরীক্ষা আপনি দিতে যাবেন, ফাইনাল পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষা আপনাকে এই ব্রঙ্কিং টেস্টের উপর ডিপেন্ডেন্ট একটা স্টেশন থাকবে। তো আপনি এই পেশেন্টটার পিছনের দিকে যদি আপনি স্টেথো দিয়ে শুনেই বুঝে ফেলেন ডায়াগনোসিস এটা, তাহলে আপনি এমআরসিপিতে ওই স্টেশন পাস। তাহলে আপনি কি হলো, আপনি ইন্টারনেট পড়া দিয়ে আপনি এমআরসিপির একটা স্টেশন পাস করে ফেলবেন যদি আপনি সেভাবে পড়েন। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন, ফার্স্ট ইয়ারে অ্যানাটমি আছে, এখন আপনি এমআরসিএস পরীক্ষা দিতে চান, আপনি সার্জন হতে চান। আমার স্যার বলে গেছেন যে যারা একটু মানে মানে অ্যারোগেন্ট টাইপের, অনেকে থাকে না অ্যারোগেন্ট, কিছু মানে না কেন তেন এইসব, মানে একটু অভদ্র অন্যভাবে নিয়েন না, হ্যাঁ মানে একটু একটু শান্তশিষ্ট না, অ্যারোগেন্ট। তো অ্যারোগেন্ট যারা আছেন, যারা সার্জারিতে পড়বেন এবং যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন বা ফার্স্ট ইয়ার কোনো দেন নাই, চিন্তা করেন তো এই অ্যানাটমি থেকে 75 মার্ক আসবে। কত মার্ক? এমআরসিএস পরীক্ষায় 75 মার্ক আসবে। তাহলে আপনি অ্যানাটমিটা এমন ভাবে পড়েন যাতে আপনি অ্যানাটমির ইনস এন্ড আউটস, প্রোস এন্ড কনস বুঝেন। আপনার কোশ্চেন থাকতে পারে, ভাই প্রোস এন্ড কনস তো বুঝবো, কিন্তু আমার তো পরের দিন আইটেম থাকে, রাত পার হলে আইটেম, তাই না? যারা আছেন জুনিয়র, রাত পার হলে আইটেম, তো আমি তো আইটেমের পরে শেষ করতে পারি না, আমি কিভাবে বাকি পড়াশোনাগুলো করবো? তাহলে আপনি এমন কিছু পড়েন বা এমন ভাবে পড়েন যেই পড়াটা আপনার আইটেমের পাশাপাশি আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য হেল্প করে। তাহলে কিভাবে পড়বেন? এই যে কিছুক্ষণ আগে ভাই বলে গেলেন যে তারা একটা কোর্স করতেছে, কোর্সের নাম কি? এমব্রায়োলজি হিস্টোলজি। আপনি এই কোর্সে এনরোলমেন্ট করেন, তাহলে এমব্রায়োলজি হিস্টোলজি আপনি ইনস এন্ড আউটস বুঝে ফেলবেন। আপনারা ধরে নিন না যে ওনারা আমাকে মার্কেটিং এর জন্য দাওয়াত দিচ্ছে, এইভাবে নেওয়ার কিছু নাই। হ্যাঁ, তাহলে আপনি এমন ভাবে পড়েন, কোর্সটাকে এমন ভাবে সাজান যাতে করে আপনি আপনার এই ফার্স্ট ইয়ারের পড়া দিয়ে আপনি ইউএসএমএল স্টেপ 1 পরীক্ষায় পাস করতে পারেন। এই ফার্স্ট ইয়ারের পড়া দিয়ে আপনি এমআরসিএস পরীক্ষায় যেই পরীক্ষার যতটুকু মার্ক আপনার প্রয়োজন সেটা শেষ করতে পারেন। যদি আপনার পড়াশোনা এরকম হয়, বিশ্বাস করেন এখানে যতগুলো স্টুডেন্ট আপনার উপস্থিত আছেন তারা প্রথমবারে এফসিপিএস আপনার হয়ে যাবে, এমডি এমআরসিপি বা যাই বলেন সেটা কিন্তু হয়ে যাবে। আমি এমনিতে আমার আমার এক্সপ্রেশনের জন্য বলতেছি না, আমি কিন্তু আপনার থেকে খুব বেশি সিনিয়র না। আমার সেশন হচ্ছে 2015-16 আপনাদের মেডিকেল মনে হয় 15-16 পরে আমার মনে একটা ব্যাচ মনে হয় গেছে, তারপরে ব্যাচগুলো আছে। এবং আমি যেটা করতাম, যেটা আপনাদেরকে বলি, সবাই যে বারবার প্রশ্ন করে আমার কাছে, আমি যেটা করতাম এই যে এটা বলতাম যে আপনি যেটুকু পড়েন সেটা অ্যানাটমি হোক, ফিজিওলজি হোক, বায়োকেমিস্ট্রি হোক, আপনার জন্য প্যাথোলজি হোক, ফার্মাকোলজি হোক, মাইক্রোবায়োলজি হোক, আপনি যেটুকু পড়েন এবং যতটুকু লাগবে সেটা পড়েন। এবং এই পড়াটুকু আপনার পড়ার সাথে কতটুকু পোস্ট গ্রাজুয়েশনে কোরিলেট করা যায়, পোস্ট গ্রাজুয়েশনে কোন জিনিসগুলো আসে, এই জিনিসগুলো এখন থেকে ঘাটাঘাটি করেন। বিভিন্ন গ্রুপ আছে, আপনি এই গ্রুপগুলোতে একটু চাইলেই দেখবেন যে অনেক কিছু পড়াশোনা হয়। যেমন জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি, আমাদের একটু মার্কেটিং করে দিলাম। তারপরে সিনাপস আছে, অনেকগুলো গ্রুপ আপনারা দেখছেন ফেসবুক, আপনারা ফেসবুক অনেক সময় নষ্ট করেন, তো আপনি এইগুলোতে সময় নষ্ট করেন, দেখেন যে ফেসবুকে কি হচ্ছে, কোন গ্রুপে কি বলতেছে, সেগুলো আপনি খেয়াল করেন, দেখবেন আপনার জন্য উপকার হবে। তাহলে একই সাথে আপনি আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন আপনি একটা লাইনে থাকবেন। আমাদের দেশে পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়া খুব কঠিন, কারণ আমাদের আন্ডার গ্রাজুয়েশনে আমরা সবাই ম্যাক্সিমাম গাইড পড়ি, যেটা আমিও পড়ছি, আপনারাও পড়েন স্বাভাবিক। অনেকে থাকতে পারে অনেক ভালো, তাদের কথা আমাদের লেভেলে নিব না, তাদেরকে উপরে দিয়ে দিলাম, ওই যে উপরে বসছে অনেকে, ওদেরকে আমরা উপরে পাঠিয়ে দিলাম। তো যারা গাইড ছাড়া বই পড়েন তাদের জন্য খুবই আমরা মুবারকবাদ জানাচ্ছি। আর যারা আমার মতো গাইড পড়েন তারা গাইডের পাশাপাশি মেন বই একটু খুলবেন মাঝে মাঝে। যদি আপনি মেন বই না খুলেন তাহলে আপনার মনের ভিতরে মেন বইয়ের প্রতি একটা ভয় তৈরি হয়ে যাবে। দেখবেন ডেভিডসনের নাম শুনলে আপনার মনে হবে যে এই বই পড়া আসলে এখন সম্ভব না, দেখবেন এরকম মনে হবে। এই জন্য আপনারা এই পড়াশোনাগুলো করবেন। তো আমরা এমআরসিপি পার্ট 1 নিয়ে একটু বলি, সবগুলো নিয়ে অল্প অল্প করে বলে ফেলি, বলে আমি শেষ করবো। আপনারা অনেকক্ষণ কথা শুনতেছেন, আমরা দেখছি আপনারা বিরক্ত হয়ে গেছেন। আপনারা কিছুক্ষণ আগে ডেক্সনানের কথা শুনছেন, তাই না? ডেক্সনানের কথা বলে গেল না ভাই? আচ্ছা বলেন তো, একটা পেশেন্ট আপনার কাছে আসছে, হার্টের পেশেন্ট, এই পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, অথবা এই পেশেন্ট এমআই হয়ে গেছে ইন্টারনিদের জন্য, কোশ্চেন ইন্টারনিদের জন্য। হ্যাঁ, এই পেশেন্টকে আপনাকে এই যে অ্যান্টিপ্লাটেলেট থেরাপির পাশাপাশি আপনাকে বলা হলো এই পেশেন্টকে একটা পিপিআই চয়েস করতে। পিপিআই মানে কি? প্রোটন পাম্প ইনহিবিটর। আপনি কোনটা দিবেন? অনেকে আপনারা বিভিন্ন রকম পিপিআই চয়েস করেন। একজন বলছেন পেন্টোপ্রাসোল, আর কেউ না, নেক্সট উনি নামই বলে দিচ্ছে কোম্পানি ডেক্সট্রান্সোপ্রাসোল। যেহেতু ইনভেশন আয়োজন করছে, ব্যাকট্যাগ পাচ্ছেন, একটু না বললে খারাপ লাগে। তারপরে খানা দানা আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? রিসেন্ট নাইস গাইডলাইনে বলা হচ্ছে যে আপনি যদি একটা পেশেন্ট অ্যান্টিপ্লাটেলেট থেরাপি পাচ্ছে, মানে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাল পাচ্ছে, এই পেশেন্টকে যদি আপনি অ্যাসপিরিন ক্লোপিডোগ্রালের পাশাপাশি ইসোমিপ্রাজল বা ওমিপ্রাজল দেন, তাহলে ড্রাগ ইন্টারঅ্যাকশন হয়ে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রালের অ্যান্টিপ্লাটেলেটের অ্যাক্টিভিটিটা কমে। তার মানে আজকে আপনাদের জন্য লাইভ পড়াশোনা বলে গেলাম, সেটা হচ্ছে অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রাল যদি একটা পেশেন্টের চলে, এই পেশেন্ট আপনি আগে থেকে ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, আগে থেকে এমআই হতে পারে, পেশেন্টের পিসিআই করা থাকতে পারে, এই পেশেন্টকে আপনি অ্যাসপিরিন
এগুলোর সাথে সাথে যারা ইন্টার্নি আছেন, আবার বলছি কার্ডিওলজি ওয়ার্ডে কাজ করার সময় অ্যাসপিরিন কপিগুলোর সাথে সাথে আপনি কি দিবেন না, ইসোমিপ্রাজোল দেওয়া যাবে না, ওমিপ্রাজোল দেওয়া যাবে না। আপনি চয়েস করতে পারেন ডেক্সল্যান্সোপ্রাজোল, যেটা ইমপ্রেসিনা ডেক্সল্যান, সবাই কানের মধ্যে শুনে নেন ইমপ্রেসিনা ডেক্সল্যান, লিখে দিবেন এটা, বুঝছেন? অনেক খাওয়া দাওয়া দিচ্ছে, ব্যাকপ্যাক দিচ্ছে, এগুলো আপনারা লিখে দিন, ডিচার্জ পেপারে লিখে দিন। তাহলে ইমপ্রেসিনা ডেক্সল্যান্সোপ্রাজোল দিতে পারেন, রাবিপ্রাজোল দিতে পারেন, প্যান্টোপ্রাজোল দিতে পারেন। এই তিনটা থেকে আপনি চয়েস করবেন। এই পেশেন্টের ক্ষেত্রে ইসোমিপ্রাজোল ওমিপ্রাজোল দেওয়া যাবে না, তাহলে তার অ্যান্টিপ্লাটিলেট ইফেক্টটা কমে যাবে, তার অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাম কর্মক্ষমতা কমে যাবে, ভালো কাজ করবে। এটা নাইস গাইডলাইনের কথা। হ্যাঁ, এটা হচ্ছে এনএইচএস এর কথা, এনএইচএস মানে ইংল্যান্ডের হসপিটাল। আচ্ছা দেখেন, আপনি যখন এমআরসিবি পার্ট 1 পার্ট 2 দিবেন, হ্যাঁ এমআরসিবি পার্ট 1, আপনাদের তো পার্ট 2 নিয়ে এখন টেনশন নেই, পার্ট 1 এখন আপনি বলতে পারেন যে ভাই এই লেভেলে পার্ট 1 এর জন্য আমি কি করতে পারি। যারা ইন্টারন্যাশনাল, আমি আবারও বলছি, আপনাদের অনেকেই হয়তো ডেভিডসন কিছুটা পড়ছেন অথবা পড়েননি, তারা একবার একটু ডেভিডসনটা পড়ে ফেলবেন। এবং 2 নাম্বার, আপনি এখন থেকেই পাস মেডিসিনের একটা অনলাইন সাবস্ক্রিপশন নেবেন অথবা অফলাইনে একটা হার্ড কপি বই কিনবেন। পাস মেডিসিন আবার বলি, বিশ্ব কিন্তু অনেক বেশি আগে যাচ্ছে। আগে কিন্তু একটা কথা ছিল, স্যার বলে গেছেন যে সিম্পল এমবিবিএস, একটা কথা ছিল যে সিম্পল এমবিবিএস, মানুষ কিন্তু আপনাদের সিম্পল এমবিবিএস ডাক্তার কাছে যেতে চান, আপনারা নিজেও কিন্তু যাইতে চাইবেন না। আপনার কোনো সমস্যা হলে আপনি কিন্তু অবশ্যই ডিগ্রি দেখবেন। এখন ইদানিং এফসিপিএস স্যার বলছেন যে ট্রেনিং কোর্স পাওয়া যাচ্ছে না, এত বেশি এফসিপিএস পাঠানোর চান্স পাচ্ছে, বিশ্বাস করেন যে কিছুদিন পরে বলা হবে সিম্পল এফসিপিএস। হ্যাঁ, আপনাদের সময় এফসিপিএসটাও সিম্পল হয়ে যাবে, কারণ অনেকে চান্স পাচ্ছে। আমার কার্ডিওলজিতে 450 চান্স পেয়েছে, এমডিতে মাত্র কয়েকটা সিট, কিন্তু কার্ডিওলজিতে 450 চান্স পেয়েছে, তাহলে হয়ে যাবে সিম্পল এফসিপিএস। তার মানে আপনাকে এমন কিছু করতে হবে যে বাংলাদেশের পাশাপাশি একটা বিদেশি ডিগ্রি, আপনি বিদেশে যান না যান আপনার নামের পাশে থাকতে হবে। তাহলে আপনি বুঝবেন যে এই যে আপনার কখন কোন ওষুধটা দিবেন, কোনটা দিবেন না, কোনটা ভালো কাজ করবে, তাহলে দেখবেন যে আপনার এক্সিলেন্সি বাড়ছে। আপনাকে বিদেশ যেতে হবে এরকম না, বাংলাদেশে থেকে আপনি ভালো করতে পারবেন। তাহলে হলো কি, আপনি পার্ট 1 দিবেন, যে ওই যে অনেকে আগেই যাচ্ছে, একজন স্টুডেন্ট ঢাকায় আছে বা বাইরে আছে, সে অনেক কিছু পড়তেছে, আপনি পড়তে পারতেছেন, আপনি খুলনায় আছেন, অনেক অনেক ডিউটি করা লাগে। ঢাকা মেডিকেল স্টুডেন্টদের আমি দেখছি যে ওনাদের হচ্ছে ইন্টার্নিদের খুব রিল্যাক্স, কাজ করা লাগে না, কাজ সব আইমার করে, অনেক বেশি ট্রেনিং তো, তো ওনারা খুব রিল্যাক্সে পড়াশোনা করতেছে, আপনারা পড়াশোনা করতে পারতেছেন না। তাহলে কি করবেন, আপনি ডিউটিতে আছেন, রোগী রিসিভ করতেছেন, এর মাঝে মাঝে আপনি পাস মেডিসিনের অনলাইন সাবস্ক্রিপশন নেন, সেখানে আপনি দিতে থাকেন, এক দুইটা করে দেখতে থাকেন, মোবাইলে ইফেক্টিভ কাজ করেন, পরবর্তী সময়কে অনেক রিল্যাক্স করতে পারবেন। যখন ডিগ্রি শেষ হবে অনেক টাকা ইনকাম করবেন, 21 দিন বাংলাদেশে চেম্বার করবেন আর 7 দিন ইউরোপে যাবেন, আমেরিকায় যাবেন, বুঝতে পারছেন? কিন্তু এখন যদি মোবাইলে বেশি সময় নষ্ট করে ফেলেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের কোনো একটা চিপায় কোনো একটা হসপিটালে আপনাকে পড়ে থাকা লাগবে, বাইরে যেতে পারবেন না। এই জন্য ভালো কাজে সময় নষ্ট করে। তাহলে আপনি পাস মেডিসিন কিনে ফেলেন, যারা, আমি বেশি পরামর্শ দিব না আপনাদের জন্য, যারা আছেন তারা পাস মেডিসিন কিনে ফেলবেন, পাস মেডিসিন সলভ করতে থাকবেন। যদি আপনি মেডিসিনে দিতে চান, এমআরসিএস পাঠান দিতে চান, যদি এমআরসিএস দিতে চান, আপনি এমআরসিএস বলে একটা বই আছে, সবাই খুব মনোযোগ দিয়ে শুনেন, কারণ এই কথা আপনাকে কেউ বলবে না, এত সহজে চান্স পাওয়ার কোনো মন্ত্র কেউ বলবে না। এমআরসিএস বলে একটা বই আছে, এই বইটা নিয়ে আপনি সলভ করতে থাকেন। আপনি সেকেন্ড ইয়ার হন, কোনো সমস্যা নাই, আপনি সেকেন্ড ইয়ারের যে অ্যানাটমি পোরশনটা পড়েন, ওই অ্যানাটমি পোরশনটা যতটুকু পড়ছেন, এমআরসিএস এর একটা সিঙ্গেল বেস্ট অ্যাসেসমেন্ট কোশ্চেন আছে, আপনি ফিমার পড়ছেন, ফিমার নিয়ে কয়টা প্রশ্ন এখানে আছে আপনি সলভ করেন, এখন থেকে আপনার চোখ মুখ খোলা শুরু হবে। আপনি যদি গাইনিতে পড়তে চান, গাইনি সুন্দর ক্যারিয়ার গাইডলাইনের বই আছে, মানে অক্সফোর্ডের গাইডলাইন বই আছে, যেটাতে আপনি এমআরসিও জিতেও পাস করতে পারবেন, এফসিপিএস পার্টনার পাস করতে পারবেন। আপনি এমআরসিপি সিএইচ এর আমাদের ম্যাটেরিয়াল আছে, আমি আজকে আপনাদের আইডিএফ সভাপতি বড় ভাইয়ের কাছে আমাদের গ্রুপ লিংক দিয়ে যাবো, জেনেসিস এর, ওইখানে সব ম্যাটেরিয়াল অ্যাভেলেবল। আপনি যদি মনে করেন যে আপনার এখন টাকা পয়সা নাই, এইখানে যত টাকা আপনি পান এটা খরচ হয়ে যায়, কেনার সামর্থ্য নাই বই, তা আপনারা আমাদের ওই গ্রুপগুলোতে সফট কপি দেওয়া আছে, পিডিএফ, ওইখান থেকে পিডিএফ নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন, সব রকম আপনার যেটা প্রয়োজন সেটা আপনি পাবেন। তাহলে আপনি এইভাবে পড়াশোনা করেন, এইভাবে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে আপনার পড়াটা ইফেক্টিভ হবে, আপনি দ্রুত চান্স পাবেন। তো এটাই আর কি মূলত, যে আমরা বিদেশে যে ডিগ্রি ইউএসএমএল স্টেপ 1 সম্পর্কে যেটা আমি বললাম, স্টেপ 1 এও কিন্তু সব বেসিক থেকে কোশ্চেন আসে, তাহলে আপনারা বেসিকটা সুন্দর করে এখন থেকে ভালো করতে হবে। আর এএমসি প্ল্যাব পার্ট 1 তুলনামূলক এমআরসিপি থেকে সহজ, আপনি প্ল্যাব পার্ট 1 খুব সহজেই পাস করতে পারবেন। এখন আমি মোটামুটি এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, এমআরসিপি সিএস নিয়ে কিছুটা আলোচনা করলাম। এখন আমি বিশাল স্লাইড আছে আমার কাছে, প্রায় 200 স্লাইড আছে। আমি পরে চিন্তা করলাম যে আপনারা অনেকক্ষণ প্রোগ্রাম করে এক্সস্টেড, আমি যদি স্লাইড দেখাই তাহলে আপনারা কি আমার কথা শুনবেন না, কেউ কেউ ঘুমায় যেতে পারে। এই জন্য আমি স্লাইড দেখানোর প্ল্যান এটা ক্যান্সেল করলাম, প্ল্যান বিতে চলে গেলাম, বিতে গিয়ে কথাবার্তা বলতেছি। তাহলে এখন দেখেন, আপনি যদি এই রিলেটেড পড়াশোনা করেন বা এই রিলেটেড আগান, তাহলে আপনার তাড়াতাড়ি আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। একজন কিছু করতেছেন আর আপনি করতেছেন, এটাই হচ্ছে আপনাদের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এই স্লটটা শেষ করলাম। এখন আসেন, আপনি শুধু, আমি আপনাকে পার্ট 1 পার্ট 2 পাস করার কথাই বললাম, পাস করার পরে আপনি কি পাবেন সেটা বললাম না, তাইলে তো হবে না।
তাই না? কারণ প্রত্যেকটা মানুষেরই একটা টার্গেট থাকে। কিসের টার্গেট বলুন তো? আপনি এত কষ্ট করে পড়াশোনা করতেছেন, আলটিমেটলি আপনারা যতই বলেন মানব সেবা, আমি কিন্তু অন্য কিছুই জানি, আপনারা টাকার জন্য পড়াশোনা করতেছেন। সত্যি কথা বলেন, নো। কে কে মানব সেবার জন্য পড়াশোনা করতেছেন হাত তুলেন। সত্যি কথা, একদম বুকে হাত দিয়ে, হ্যাঁ চিটারি করবেন না, বুঝছেন? মানব সেবার জন্য 3-4 জন দেখছেন, তার মানে বাকিরা হাত তুলে আলটিমেটলি ইয়েস, আমাদের টার্গেট থাকবে অবশ্যই টাকা। কিন্তু আপনি এই মানুষের কাছ থেকে টাকা নিয়ে একটা মানুষকে যে পরিমাণ সেবা দিতে পারবেন, আর কোন প্রফেশনে এইরকম সেবা দেওয়ার আসলে সুযোগ নাই। আপনি ডাক্তার হিসেবে যে সার্ভিসটা মানুষকে দিতে পারবেন, ধরে নিলাম আপনারা টাকা ইনকাম করবেন। তো টাকা ইনকাম করার জন্য আপনাকে একটা ডিগ্রি কমপ্লিট করতে হবে। তাহলে আপনি যদি এমআরসি মানে এমআর ডিগ্রি, যেগুলো ইউকে ডিগ্রি, এগুলো শেষ করার পরে বাংলাদেশের পৃথিবীতে কি অপরচুনিটি আছে আমি তো বলে দিই। বাংলাদেশে আপনার যদি বিসিএস নাও থাকে তাও কোনো সমস্যা নাই। আমাদের যে হসপিটাল গুলো আছে, কর্পোরেট হসপিটাল গুলো আছে, এইখানে আপনি এখন বর্তমান স্যালারি পরিমাণ হচ্ছে 1,20,000 থেকে 1,50,000। বলে গেলাম আপনাকে, মানে আপনি যদি এমএসসি পাস করেন, আপনি স্কয়ার হসপিটাল, আপনি ল্যাবেড হসপিটাল, এগুলোতে আপনি ইউনাইটেডে আপনি 1,20,000 থেকে 1,50,000 টাকা বেতনে আপনি ইউনাইটেড মানে করতে পারবেন আর কি করতে পারবেন, কনসালটেন্ট হিসেবে যোগদান করতে পারবেন। এখন আপনার ইচ্ছা নাই বাংলাদেশে থাকার, আপনি বিদেশে চলে যাবেন, আপনার এই টাকাতে পোষাচ্ছে না, আপনি বেশি টাকা চান, আপনি মোটামুটি 7 থেকে 8 লক্ষ টাকা চান প্রত্যেক মাসে। তাহলে আপনাকে কি করতে হবে? এমআরসিবি পাস করার পরে ইউকে এর জন্য জিএমসি রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষা দিতে হবে। রেজিস্ট্রেশন নেওয়ার পরে আপনি ওখানে যাওয়ার পরে আপনি ওখানে মোটামুটি স্টার্টিং এ 7 থেকে 8 লক্ষ টাকা বেতন পাবেন। 7-8 লক্ষ টাকা অনেক না। এবং ওইখানে কিন্তু গাড়ির দাম অনেক কম, গাড়ি, মোবাইল, আপনি হ্যারিয়ার কিনতে চাচ্ছেন, আপনি মার্সিডিজ বেঞ্জ কিনতে চাচ্ছেন, সেটা বাংলাদেশে ভ্যাট ট্যাক্স দিয়ে অনেক টাকা দাম, আপনি ওখানে কম টাকা কিনতে পারবেন। তারপরে আপনি আইফোন কিনতে চাচ্ছেন, ওইখানে কিন্তু কম টাকা আইফোনের দাম, আপনি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। তাইলে হলো কি, আপনার ক্যারিয়ারটা মোটামুটি আপনি ওইখানে গিয়ে এইভাবে আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি ইউএসএ তে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইউএসএ পাস করার পরেও ইসি মানে এফএমজি কি যেন একটা বলে, এটা সার্টিফাইড হওয়ার পরেও আপনাকে ওখানে কাজ করতে হলে ওখানকার একটা এমডি পরীক্ষায় আপনাকে পাস করতে হবে, মানে ওদের এমডি পরীক্ষায় নির্দিষ্ট সাবজেক্টের উপর। তাহলে ওটা একটু টাফ, কিন্তু ওখানে টাকা অনেক বেশি, মানে আপনি এখানে 8 লাখ পাচ্ছেন, ওখানে হয়তো 16 পাবেন বা 20 পাবেন, মানে একটু কষ্ট করবেন, টাকা বাড়বে স্বাভাবিক, একটু বেশি টাকা চাই তাহলে একটু কষ্ট করতে হবে, এই আর কি। আর এএমসি তে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন, এই হচ্ছে মোটামুটি। তাহলে আপনাদের আমি জাস্ট ব্রস ধারণা দিলাম যে আপনি এই মুহূর্তে আপনার কি করা উচিত। তো আমার মনে হয় যে আমরা আমাদের কথা শেষ করতে পারি। শেষ করার আগে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, আমি একটু কোশ্চেন গুলো শুনতে চাই। এবং আমি আমার সার্বিক কথাবার্তার ভিতরে কেউ যদি কোনো নষ্ট পেয়ে থাকেন বা কারো যদি কোনো খারাপ লাগে, তাহলে আমি সবার কাছে আমার পক্ষ থেকে আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারোর কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ধরে নিব যে আপনারা আসলে চান্স পাওয়ার সম্ভাবনা আপনাদের 0। আর যদি কোশ্চেন থাকে তাহলে ধরে নিব যে আপনারা চান্স পাবেন। দেখা যাক, কারো কোনো কোশ্চেন থাকলে আসতে পারে। চান্স পাইতে হলে কোশ্চেন করতে হবে। ফিফথ ইয়ারে ভাইরা কোশ্চেন করতেছে না, Chance পাওয়ার ফিফথ ইয়ার সম্ভাবনা ইন্টারনেট ফিফথ ইয়ার ইন্টারনি ব্যাপার না, ফার্স্ট ইয়ারও পিছন ইন্টারনি। দিকে একটু প্রশ্ন ভাবতে করো, হবে। করো প্রশ্ন। এই যে প্রশ্ন আমার ভিতরে ঢুকে কারো কোনো কোশ্চেন আছে? আর তো আমার মনে হচ্ছে আপনাদের মানে ক্ষুধা লাগছে মনে হয়, বাইরে ঘুরে আছে সম্ভবত এই জন্য। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে। আর কারো কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছি, এমডি কার্ডিওলজি কোর্সে। কারো যদি কখনো কোনো বিপদে পড়েন, যেমন হৃদরোগী বিপদে পড়াটা স্বাভাবিক, কেউ যদি বিপদে পড়েন আইডিএর সভাপতিকে নক করলে আমাকে পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগুন আগুন।